তোকে একটু মিস করছিলাম। রাত তো কম হলো না, জেগে আছিস কেন? বরের বুক ছাড়া ঘুম আসে না বুঝি? আম্মা আব্বা গো, তোমরা তোমাদের সাথে আমাকে কেন নিয়ে গেলে না? এক পাগলের কাছে রেখে গেছো। কয়েকদিন পর আমি পাবনা হসপিটালে যাব, নিশ্চিত দেখে নিও। এতদিন কিছু বলি নাই এই ব্যাটারে, এবার আমার পালা। একটা বেকুব মার্কা হাসি দিয়ে খাটের ওপর খাটের অপর পাশে বসলাম। রদ্দুর ভাইকে জড়িয়ে ধরলাম, বললাম, ও রদ্দুর ভাইয়া, ও রদ্দুর ভাইয়া, একটু সোহাগ করো না রদ্দুর ভাইয়া। রদ্দুর ভাইয়া লাফিয়ে উঠলো, বলল, ছাড় আমাকে, ছাড়। এই হঠাৎ তোর কি হলো? মুখটা কাঁদো কাঁদো ভাব করে বললাম, আমার আর ভালো লাগে না। লিজা ভাবিরও বেবি হবে, আমারও তো চাই, তাই না? তুমি তো আমার বর, আমাকে একটা বেবি এনে দাও না। সরি সরি, চলেন না বেবি, আমরা দেশে যাই। রদ্দুর ভাইয়া মনে মনে হয়তো 480 ভোল্টেজের ঝাটকা খাইছে। নিরালস মার্কার চোখে তাকিয়ে আছে, বলল, তুই আপনি দেখে তুমিতে এসে গেছিস? কি, তোর বেবি লাগবে? হে হতচ্ছাড়ি মাথা মোটা মেয়ে, তোর কাছে আমি একবারও গেছি যে তোর বেবি হবে? লিজা ভাবির কাছে রোহান ভাইয়া। কান গরম হয়ে গেছে, ধোয়া বের হচ্ছে, ভেতরে ভেতরে লজ্জা লাগতেছে। রদ্দুর ভাইয়া তো ঠোঁট কাটা নির্লজ্জ, তবুও লিজা ভাবি আর রোহান ভাইয়ার সম্পর্কে এটা বলতে জানা ছিল না। নিজেকে সামলিয়ে বললাম, অত কিছু জানতে চাই না, আমার বোঝা হয়ে গেছে। আপনি আমাকে বেবি দিতে পারবেন না, আপনার দ্বারা সম্ভব না, আমি অন্য ব্যবস্থা করে নিব। মুখ চেপে ধরলাম, ভুল সময়ে ভুল কিছু বলে ফেলেছি। দ্রুত কাঁথা গায়ের উপর বা শুয়ে পড়লাম। রদ্দুর লাস্টের কথাটা ভালো মতো বুঝে উঠতে পারে নাই, তবে এটা ভালো বুঝছে, তার প্রিয়তম তাকে নিয়ে মজা করেছে, ভালোই। রদ্দুর বাঁকা হাসি দিল, মনে মনে বলল, অনেক অপেক্ষা করেছি, আর না, আজ নিজ থেকে আমার কাছে ধরা দিয়ে ফেলেছিস। সেকেন্ড 10 পর ঘাড়ে স্পর্শ পেলাম, মুহূর্তেই শরীরের সমস্ত লোম শিউরে উঠল। হঠাৎ কানে উষ্ণ ঠোঁটের ছোঁয়া পড়তেই শরীরের ভেতর বিদ্যুৎ খেলে উঠল। রদ্দুর ভাই ফিসফিস করে বলল, তোর তো বেবি লাগবে, আমারও লাগবে। বয়স তো কম হলো না, আর 2-1 বছর পর বুড়ো হয়ে যাব, আমারও বেবি চাই। পুরো শরীর কাঁপছে। রদ্দুর ভাইয়া তার দিকে টান দিতেই আমি হুড়মুড়িয়ে তার দিকে ঘুরে গেলাম। দুজনের নিঃশ্বাসেই দুজনের উপর পড়ছে। কাপা কাপা ঠোঁটে কিছু বলবো, তার আগে আমার ঠোঁট দুটো রদ্দুর ভাইয়ের কবলে। দীর্ঘ গভীর ঠোঁটের ছোঁয়া, বড় বড় নিঃশ্বাস নিচ্ছি দুজনেই। হার্টবিট বেড়ে গেছে। রদ্দুর ভাইয়া ঠোঁট রেখে গলায় উড়ুতে তার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়েই যাচ্ছে। পাগল হয়ে যাচ্ছি, না পারতেও রদ্দুর ভাইয়াকে জড়িয়ে ধরলাম। আজ রোদ্দুর আর হুর এক হয়েছে, রোদ্দুরের চোরাবালি এক হয়েছে। প্রকৃতির ধারাবাহিক নিয়মে পবিত্র বন্ধনে আবদ্ধ হলে সর্বদাই নরনারী পূর্ণতার দিকেই পা বাড়ায়, আর সেই পূর্ণতাই হলো দুটি মন এক হওয়া। কেটে গেল আরো 6 মাস। এর মাঝে একদিন মায়ের আপু বাসায় এসে অনেক হাঙ্গামা করছে, আমাকে কত কথা বলেছে। তার মাও কম কিছু বলে নাই। রদ্দুর ভাইয়া সেদিন অনেক কিছু বলেছে। তারা চলে গেছে। শুনেছি মায়ের আপু নিজের কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছে। ইউনিভার্সিটিতে এসেছি, আমি এত ঝামেলার মধ্যেও পড়ালেখা ছাড়ি নাই। রদ্দুর ভাইয়া পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস। যাই হোক, আমি আর লাবণী ক্লাস শেষে বেরোলাম, গেটের দিকে যাচ্ছি। হঠাৎ সামনে মেঘালয়ের আগমন। মেঘালয়কে দেখেই রাগ উঠে গেল, গা পিত্তির রাগে রিরি করছে। মেঘালয়কে পাশ কাটিয়ে পা বাড়াতেই মেঘালয় আবার সামনে এসে দাঁড়ায়। এই ছেলে, পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? আজব তো, যেতে দিন। চুপ, আপনার যাওয়ার হলে আপনি যান, আমি ফুলপুরির সাথে কথা বলতে এসেছি। আমি বললাম, আপনার সাথে কোনো কথা নেই, আমি বিবাহিত মেয়ে। আমার হাজবেন্ড দেখলে এটা আমার সংসার জীবনে ক্ষতিকর প্রভাব ফেলবে। আর হ্যাঁ, দূরে থাকুন, আমি এখন হুর না, না আপনার বলা ফুলপুরি। আমি এমপি হামনাদ বিন রদ্দুরের ওয়াইফ, মিসেস রদ্দুর। সামনে থেকে সরেন। মেঘালয় তবুও সামনে থেকে সরছে না। লাবণীকে নিয়ে পাশ কাটিয়ে পা বাড়াতেই মেঘালয় আমার হাত ধরে ফেলল। মুহূর্তেই রাগ উঠে গেল। আগের হুর আমি আর নেই যে মেঘালয়কে ভয় পাবে। আমি অনেক পাল্টিয়েছি, পরিস্থিতি আমাকে শক্ত বানিয়েছে। সাথে সাথে পেছনে ঘুরে হাত ছাড়িয়ে ঠাস করে পুরো ভার্সিটির সামনে মেঘালয়ের গালে চড় লাগিয়ে দিলাম। চিৎকার করে বললাম, আপনাদের মতো ছেলেদের জন্য আমাদের মতো সহজ সরল মেয়েদের জীবন নরক হয়ে যায়। লজ্জা শরমের একটা লিমিট থাকা দরকার, আপনি সেটাও ক্রস করেছেন। সাহস তো কম নয়, আমার হাত ধরেছেন। আমি বিবাহিত মেয়ে,
কতবার বলবো আপনাকে, আপনার জন্য আমার জীবন ওলটপালট হয়ে গেছে। সামনের থেকে যদি কোনোদিন আমার সামনে এসছেন, আই সোয়ার খুন করে ফেলবো। পুরো ভার্সিটির মানুষ জমে গেছে। হন হন করে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। অন্যদিকে মেঘালয় ভাবতেও পারে নাই ফুলের মতো নরম মেয়েটি এতটা তেজি। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই তাকিয়ে আছে। মুহূর্তেই হাতের মুঠো মুঠ করে ধরলো, বিড়বিড় করে বলল, বাসায় এই ঘটনা কাউকেই বললাম না। চলে গেল আরো 1 মাস। ইদানিং রোহান ভাইয়া আর লিজা ভাবির মধ্যে মনোমালিন্য দেখা যাচ্ছে। পরিবারের লোকজনকে বুঝতে দেয় না, তবে আমি বুঝতে পারছি। রদ্দুর ভাইয়ের সাথে যে আলোচনা করব তারও সময় পাচ্ছি না। ইদানিং খুব বেশি বিজি সে। লিজা ভাবির 9 মাস চলছে। ইদানিং দাদি খুব বেশি অসুস্থ থাকে। আমি এক হাতে সবকিছু সামলিয়ে হিমশিম খাচ্ছি। আজ রোহান ভাইয়া বলছে তার মিটিং আছে, তাই একদিনের জন্য সে আউট অফ সিটি যাবে। রদ্দুর ভাইয়া যেন আজ একটু সময় করে অফিসে যায় আর বাবাকে সাহায্য করে, এই কথাই সিদ্ধান্ত হলো। সন্ধ্যা হয়ে গেছে। আমি নিচে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য যাব। লিজা ভাবিকে সিঁড়ির উপর দাঁড়িয়ে মোবাইল ফোনের কথা বলতে দেখছি। খুব হাইপার সে, মুখও গম্ভীর। আমি সিঁড়ির ধাপে আসতেই শুনলাম লিজা ভাবি বলছে, অনেকদিন হয়েছে মুখ্যম সুযোগ পেয়েছি, ওর লাশ দেখতে চাই। আমি চমকে উঠলাম, বললাম, লাশ? কিসের লাশ? লিজা ভাবি চমকে উঠলো। পেছনের দিকে তাকিয়ে আমাকে দেখে সরতেই সিঁড়ির ধাপে পা পিছলে পড়ে গেল। ভরা পেট নিয়ে সিঁড়ি থেকে পড়তেই চিৎকার করে উঠলো, রক্ত। আমি লিজা ভাবিকে বলে চিৎকার দিয়ে নিচে এলাম। বাড়িতে কোনো পুরুষ নেই, আমি কি করব? আমার চিৎকারে মা চাচি দৌড়ে এলো। উনি লিজা ভাবির এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। আমি কি করব বুঝতে পারছি না। এর মধ্যেই রাজু ভাই এলো। রাজু ভাইয়াকে দেখে আমি ভরসা পেলাম। রাজু ভাইয়া দ্রুত এগিয়ে এসে লিজা ভাবিকে পাজা কোলা করে তুলে নিল। হাসপাতালে চিন্তায় আছি। রাজু ভাইয়ার মা বাড়িতে এসছে দাদির খেয়ালের জন্য। অপারেশন থিয়েটারে লিজা ভাবি, আমি, রদ্দুর, রোহান ভাইয়া আর বাবা। এদের নম্বরে বারবার কল দিচ্ছি, লাগাতার দিয়েই যাচ্ছি, কেউ রিসিভ করলো না। রাজু ভাইয়ার রক্তের জন্য এদিক সেদিক দৌড়চ্ছে। আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। 1 ঘন্টা ধরে থিয়েটারে রাজু ভাইয়া রক্ত জোগাড় করেছে। 10 মিনিট পর বাচ্চার চিৎকারের আওয়াজ। একটা নার্স একটা ফুটফুটে বাচ্চা নিয়ে বের হলো। আমি এগিয়ে গেলাম, আমার কোলে দিল। বলল, মা আর বাচ্চা দুজনেই ঠিক আছে, কন্যা সন্তান হয়েছে। ইস, কি সুন্দর, আমার ভালো লাগছে। মাও দেখছে, রাজু ভাইয়াও। হঠাৎ করে রাজু ভাইয়ার ফোনে কল এলো। রিসিভ করতেই রাজু ভাইয়ার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। রাজু ভাই আমার পেছনে তাকিয়ে আছে, যেন এমন কিছু দেখছে যা অবিশ্বাস্য। আমি বাচ্চাকে কোলে নিয়ে পেছনে ঘুরতেই দেখি রদ্দুর ভাইয়ার রক্ত মাখা অবস্থায়। ভয়ে একটা ঢোক গেলাম। নার্স, ডক্টর সবাই দৌড়ে দুটো বেড অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে। চাচি রোহান বলেই ওখানে জ্ঞান হারিয়ে ফেললো। আমি সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটাকে খুব ভালো করে জড়িয়ে ধরে সামনে এগোলাম রদ্দুর ভাইয়ের সামনে। রদ্দুর ভাই আমার দিকে তাকিয়ে ধপ করে নিচে বসে পড়লো। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে শূন্য হয়ে দাঁড়িয়ে আছি। চাচা আর রোহান ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি একবার কোলে থাকা বাচ্চাটির দিকে তাকাই, আবার অপারেশন থিয়েটারের দিকে, আবার রদ্দুর ভাইয়ের দিকে, আবার লিজা ভাবির রুমের দিকে। আমি যে শূন্যে হারিয়ে গেছি, শূন্যে। এর মধ্যেই ডক্টর হন্তদন্ত হয়ে বের হয়ে এসে বলল, রোগীদের গার্জিয়ান কে? রাজু ভাই এগিয়ে এলো, বলল, আমি। কি হয়েছে বলুন। আমি দুঃখিত, একজনের শর্ট ডেট আর একজনের আর ভেতরে স্বয়ং ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারন্যাশনাল বিল্ডিং হচ্ছে, আমরা কিছু করতে পারবো না। রোগীর হাতে বেশি সময় নেই, গিয়ে কথা বলুন। কথাটা শুনতেই হাত পা অবশ হয়ে আসতেছে। মনে হচ্ছে বেবিটা পড়ে যাবে হাত থেকে, সত্যি পড়ে যাবে। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। রোহান ভাইয়া মাস্ক দেয়া অবস্থায় শুয়ে আছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আমি অস্পষ্ট কণ্ঠে বললাম, রোহান ভাইয়া। সাথে সাথে কোলে থাকা বাচ্চাটি চিৎকার করে কান্না শুরু করলো। বাচ্চাটির চিৎকারে রোহান ভাইয়া চোখ মেলে তাকালো, আমাকে হাতের ইশারায় ডাক দিল। আমি এগিয়ে গেলাম, কিন্তু শরীর কাঁপছে। চেয়ারে বসে বাচ্চাটা রোহান ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে বললাম, তোমার মেয়ে। রোহান ভাইয়া বাচ্চাটিকে জড়িয়ে ধরলো, মাস্কটা খুলে কপালে একটা পরশ দিল। কাপা কাপা কণ্ঠে বললেন, ভালো থাকিস মা, আমি তোকে অনাথ করে চলে যাচ্ছি। আমি যাচ্ছি না, তোর মা আমাকে থাকতে দিল না। বাচ্চাটি পুনরায় আমার দিকে এগিয়ে দিয়ে বলল, তোর আমাকে একটা কথা দিবি? আমার শেষ অস্তিত্বটা কে তুই আর রদ্দুর তোদের নামে বড় করবি। ওর মা একটা খুনি, আমার আর বাবার। আমার একটা ডায়েরি আছে, ওটাই আমি প্রমাণ রেখেছি। ওটা আমার
কাবার্ডে আছে। ভুল হয়ে গেছে, সেই ভুলের ভয়ঙ্কর মাসুল দিতে হচ্ছে। কথা দে আমাকে। আমি ডুকরে কেঁদে উঠলাম। রোহান ভাইয়া আমাকে এগুলো বলছে কেন? তোমার কিচ্ছু হবে না রোহান ভাইয়া, কিচ্ছু না। তুই কথা দে হুর, আমার শেষ অস্তিত্বটা তোর হাতে। তোর পরিচয় বড় করবি। আমি বললাম তোমাকে কথা দিচ্ছি রোহান ভাইয়া। সাথে সাথে রোহান ভাইয়া মুচকি হাসলো, বলল, আমি বাঁচতে চাই রে হুর, আমার মেয়েটা। নিজেকে আর শক্ত রাখতে পারলাম না, চিৎকার করে কেঁদে উঠলাম। বললাম, ও রোহান ভাইয়া, তুমি কথা বলছো না কেন? রোহান ভাইয়া ওঠো, কথা বলো, তোমার বাবুটাকে দেখো। রোহান ভাইয়া আপনি আপনি কোথায়? রোহান ভাইয়া কথা বলছে না কেন? রাজু ভাইয়া আমাকে এসে ধরলো, বাচ্চাটা আবার আমার কোলে দিয়ে বলল, তুই ভেঙে পড়িস না, বাচ্চাটাকে দেখ। আমি যেন নিস্তেজ হয়ে পড়েছি। হেঁটে হেঁটে রোদ্দুর ভাইয়ের সামনে এসে বসে পড়লাম। বাচ্চাটিকে রোদ্দুর ভাইয়ের কোলে তুলে দিলাম। রোদ্দুর ভাইয়ের চমকে আমার দিকে তাকালো। বললাম, রোহন ভাইয়ের শেষ চিহ্ন। চৌধুরী বাড়ির পরিস্থিতি খুব ভয়ানক, দাদির অবস্থা খুব খারাপ। বাবা আর রোহান ভাইয়ার মৃত্যুতে মা আর দাদির অবস্থা করুন। একদিন হয়ে গেল, বাচ্চাটা লিজা ভাবির কাছে। লিজা ভাবি চুপচাপ। রোদ্দুর ভাইয়া নিজেকে রুম বন্দি করে রেখেছে। কি করব, কিভাবে সামাল দিব ভাবতে পারছি না। হঠাৎ বাচ্চাটা চিৎকার শুনে আমি দৌড়ে লিজা ভাবির রুমে গেলাম। দরজার সামনে আসতেই লিজা ভাবি কাউকে বলছে, এটা ভালো করো নাই, উল্টো হয়ে গেছে। এই বাচ্চা নিয়ে আমি এখন সমস্যায় আছি। আমি দ্রুত রুমে ঢুকে গেলাম। লিজা ভাবি কাউকে রুমে ঢোকার শব্দে চমকে উঠে আমার দিকে তাকালো, একটু থমকে গেছে। আমি দৌড়ে বাচ্চাটা কোলে তুলে নিলাম। রোহান ভাইয়ার সেদিনের কথা মনে পড়লো। লিজা ভাবি খুন করেছে তার বলা ডায়েরি। দ্রুত কাবার্ডের কাছে গেলাম। কাবার্ড খুলে দেখি ডায়েরিটার সাথে নিয়ে ঘরের বাইরে বাড়াতেই লিজা ভাই বলল, আমার রুমে আমার অনুমতি না নিয়ে ঢুকেছো, তার উপর তুমি এই ডায়েরিতে হাত নিয়েছো কোন সাহসে? এটা রোহনের ডায়েরি না? তুমি জানলে কি করে এটা ওখানে আছে? আর বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছ? তার দিকে না ঘুরেই বললাম, মাফিয়া এসবি রুদ্র এর কাছে। দ্রুত আমার রুমে এসেই দরজা বন্ধ করে দিলাম। অন্যদিকে লিজা ভয় পেয়ে গেছে। দ্রুত হুড়ের পেছনে ছুটলো, কিন্তু দরজার সামনে এসেই দেখলো দরজা বন্ধ। লিজা ভাবে চিৎকার করতে লাগলো। তার চিৎকারে বাড়ির সব মানুষ এক হয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি তো ভেবেই নিয়েছি আমি কি করব, যেহেতু আমার এই রুম আর রোদ্দুর ভাইয়ের রুম দুটোতে একটা সিক্রেট দরজা আছে, তাই আমি আমার রুম থেকে রোদ্দুর ভাইয়ের রুমে প্রবেশ করলাম। রোদ্দুর ভাইয়া হাঁটু মুড়ে মাথা ভাঁজ করে বসে আছে খাট ঘেঁষে। আমার প্রবেশ করার শব্দে এবং বাইরে চিল্লা চিল্লিতে রোদ্দুর ভাইয়া আমার দিকে মাথা তুলে তাকালো। রোদ্দুর ভাইয়ের দিকে তাকিয়ে আছি। একদিনে নিজের অবস্থা করুণ করে ফেলেছে। রোদ্দুর ভাইয়ের দিকে তাকালেই আমার বুক ফেটে কান্না করতে ইচ্ছে করছে। একদিনে বাবা ভাইকে হারিয়ে ভেঙে পড়েছে। আমার সেদিনটার কথা মনে পড়ে যাচ্ছে। আমারও তো বাবা মাকে আমি হারিয়েছিলাম। হঠাৎ রোদ্দুর ভাইয়ের কথায় ধ্যান ভাঙলো। তুই আবারও বাচ্চাটাকে কোলে নিয়ে এদিক সেদিক ঘুরছিস। যেখানে ঘুরছিস সেখানে যা প্লিজ। এখন আমাকে একা থাকতে দে। আবার রুম থেকে যা। আমি হিসাব মেলাতে পারছি না, একা থাকতে দে হুর। আমি রোদ্দুর ভাইয়ার দিকে এগিয়ে এলাম। তার সামনে হাঁটু গেড়ে বসলাম। বাচ্চাটাকে একটু জোরপূর্বকই তার কোলে তুলে দিলাম। হাতে থাকা রোহান ভাইয়ের ডায়েরিটাও। রোদ্দুর ভাইয়া থমকে গেল। বাচ্চাটির দিকে তাকিয়ে আছে, দুই চোখে অশ্রু। এক হাতে বাবুকে বুকে বাহুতে আদরে জড়িয়ে ধরে, অপর হাতে রোহান ভাইয়ার ডায়েরিটা এপিট ওপিট করে নাড়িয়ে বলল, এটা তো রোহান ভাইয়ার ডায়েরি। তুই কোথায় পেলি? আর আমাকে এটা কেন দিচ্ছিস? দেখ হুর, আবার মাথা ঠিক নেই। আমি ঠিক নেই, পরে খারাপ কিছু হয়ে যাবে। বাবুকে নিয়ে যা। আমি কান্না করে দিলাম। বললাম, তুমি কেন বলতে পারছো না? এই বাবুটাকে মেরে ফেলবে লিজা ভাবি। আমার কথায় রোদ্দুর ভাইয়া চমকে আমার দিকে তাকালো। তুমি যা বলার পরে বললো, তার আগে এই ডায়েরিটা একবার পড়ো প্লিজ। রোদ্দুর ভাই আমার অনুরোধটা ফেলতে পারলো না। কিছুক্ষণ তাকিয়ে রইলো আমার দিকে। আমি নিজেকে সামলাতে পারছি না। কান্না ভেতর থেকে বেরিয়ে আসছে। রোদ্দুর ভাইয়া বাবুটাকে বিছানায় শুয়ে দিল। ডায়েরিটা খুললো। কিছুটা নিশ্চিন্ত হলাম। চোখের পানি মুছে আমি বাবুর পাশে বসে ড্যাব ড্যাব করে বাবুটাকে দেখছি আর ভাবছি, সবাই আমার রুমের দরজার সামনে চিৎকার করছে, কিন্তু আমি কি বুদ্ধিমান? আমি তো রোদ্দুর ভাইয়ের ঘরে। আমি সবকিছু ফাঁস করেই ছাড়বো। মনে কিছুটা প্রশান্তি অনুভব করলাম। রোদ্দুর তার ভাইয়ের ডায়েরিটা উল্টালো।
জীবন নিয়ে কত কিছুই না লেখা আছে, হঠাৎ থমকে যাওয়ার মতো একটা কথা। হুরের মতোই আমি একটা বউ চাই, সুন্দরী, মায়াবী না হোক, কিছুটা হুরের মতোই হোক। হুর খুব মিষ্টি একটা মেয়ে, হাজারে একটা, না না, লাখে একটা। না, হুরের মতো কেউই নেই। আমার ভয়টা বড্ড হুর পাগল, বড্ড বেশি। কিন্তু ওদের মধ্যে ফাটলটা আমার ভালো লাগে না। হুর এইখানে আসে না, রোদ্দুরও যায় না। দূর থেকে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সম্পর্কটাতে, কিন্তু দুজন দুজনকে অনেক ভালোবাসে। আমিও হুরের মতো একটি বউ চাই, যে আমাকে খুব ভালোবাসবে। আমরা বড়রা সিদ্ধান্ত নিলাম, আমি বিয়ে করব। তাহলে অবশ্যই হুরকে এই বাড়িতে আসতে হবে। হুর আসবেই। আজ একটা মেয়ে দেখতে গিয়েছিলাম, রোদ্দুর তো অনেকটাই অবাধ্য হয়ে গেছে, যা মন চায় তাই করে। আজ আমার সাথে মেয়েকে দেখতে গেল না। আমার মেয়েটিকে পছন্দ হয় নাই বললে ভুল হবে, ভালোই লেগেছে। মা বাবার নাকি অনেক পছন্দ হয়েছে। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। অনেকদিন পর আবার লিখতে বসলাম। লিজা নামের মেয়েটিকে বিয়ে করেছি। এর মধ্যে কত কিছু হয়ে গেছে। ইদানিং লিজা কেমন যেন পাল্টে গেছে মনে হয়। ওকে আমি ভালো মতো বুঝতে পারি না, একটু অদ্ভুত। ও আমাকে বেশি সময় দেয় না। আলহামদুলিল্লাহ, আমি বাবা হতে যাচ্ছি। এর চেয়ে খুশি আর কি হতে পারে। আমি চাই আমার একটা ফুটফুটে মেয়ে হোক, আর আমি তার নাম রাখবো রুহানি। নামটা অনেক পছন্দ হয়েছে আমার। বহুত দিন পর আবার লিখতে বসলাম। আজ লিজার 3 মাস পূর্ণ হলো। আমি লিজা সম্পর্কে কিছু তথ্য জেনেছি। সেদিন লিজা আমার সহ সবার আগোচরে আমার বাচ্চাটা নষ্ট করতে যাচ্ছিল। আমি ধরে ফেলেছি, কিন্তু লিজা বাহানা দিল, সে করতে চায় নাই। আসলেই আমি বেশি ভাবছি। আল্লাহর অসীম রহমত, আমার সন্তান বেঁচে আছে। ইদানিং লিজা আর আমার মধ্যে মনমালিন্য হয়। কেন হয় জানি না। হয়তো প্রেগনেন্সির লক্ষণ। লিজার 8 মাস। আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। লিজা আমার পরিবারের ক্ষতি করতে এসেছিল, এই বাড়ির বউ হয়ে। ও প্রতিশোধ নিতে এসেছে। আমি কি করব ভাবতে পারছি না। ও রোদ্দুরের ক্ষতি করতে এসেছে, এই বিষয়ে আমি কাউকে বলি নাই। লিজা আমার সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে আনুক, তারপর আমি সবাইকে বলবো। ডায়েরিতে আর লেখা নেই। রদ্দুর ভাইয়া পাগলের মতো উল্টাচ্ছে। আবার রদ্দুর ভাইয়াকে জড়িয়ে ধরলাম। হাইপার হচ্ছেন কেন? শান্ত হন। রদ্দুর ভাইয়া আমাকে ধরে কান্না করতে লাগলো। মিনিট 10 কিছু বলি নাই। রদ্দুর ভাইয়া কিছুটা শান্ত হলো। শান্ত হতেই রদ্দুর ভাইয়াকে সব খুলে বললাম। হাসপাতালে রোহান ভাইয়ার কথা আর লিজা ভাবির কথাও। রদ্দুর ভাইয়ার চোখ লাল হয়ে গেল। আমি রদ্দুর ভাইয়াকে শান্ত হতে বলেছি। রদ্দুর ভাইয়া নিজের মাথার চুলগুলো টানছে। আমার খুব ভয় করছে। আজ মহাপ্রলয় ঘটতে চলেছে। মুহূর্তেই রদ্দুর ভাইয়া কাকে যেন কল করলো। কিছু বলল, কেটে দিল। আরেক জায়গায় কল দিল, ওখানেও কিছু বলল, কেটে দিল। আবার কল দিল, বলল, দ্রুত আমার বাড়ি ঘেরাও কর ফার্স্ট। রদ্দুর ভাইয়া আমার দিকে এগিয়ে এলো। কপালে একটা হালকা পরশ দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সঠিক মানুষটা দিয়েছেন। হুর, বাবুকে নিয়ে আয় আমার সাথে। বাবুটাকে দেখলে আমার কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমি তো একদিনে কতগুলো চুমু দিয়েছি বাবুটাকে। রদ্দুর ভাইয়ের পিছু পিছু হাঁটছি। রদ্দুর ভাইয়া দরজা খুলে বলল, বাড়িতে এমন চিৎকার চেঁচামেচি কেন? সকলের নজর আমাদের দিকে। লিজা ভাবি দৌড় দিল আমার দিকে। রদ্দুর ভাইয়া জোরে ধমক দিয়ে বলল, স্টপ, এদিকে আসবেন না, বাবুর কাছে মোটেও না। সবাই ড্রয়িং রুমে আসো, যাও। লিজা ভাবি চিৎকার করে বলল, কি শুরু করেছো তোমরা জামাই বউ? আমি বাবুর মা, বেঁচে আছি। আমার বাবুকে আমাকে দাও, না হয় কাউকে ছাড়বো না। রদ্দুর ভাইয়া উচ্চ স্বরে হেসে উঠল। লিজা ভাবি থেমে গেল। রদ্দুর ভাইয়া বলল, বেবি তোমার? সিরিয়াসলি? যাকে 3 মাস থাকাকালীন অ্যাবর্শন করতে গিয়েছিলে? লিজা ভাবি চমকে উঠল। এর মধ্যেই লিজা ভাবির বাবা গর্জে উঠল, বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার জামের ভাই বলে না হয় তোমার মতো এমপিকে আমি আমার পকেটে। ও ওয়েট, আমার দলেরা, আমি এমপি না, আমি রৌদ্র। আমি মাফিয়া এইচপি রৌদ্র, বুঝলি? নট তোমার কিট।
এর মধ্যেই বাবুটা কান্না করে উঠল। আমি রতুর ভাইয়ের দিকে তাকালাম, বললাম, বাবু কাছে তো কি করব? মা দাদি দুজনেই তো অসুস্থ, ঘুমিয়ে আছে। আমি তো জানি না বাবু কিভাবে। আমার কাছে দাও, ওর খিদে পেয়েছে, দুধ খেতে দে। এর মধ্যেই গার্ড দৌড়ে উপরে এলো, বলল, স্যার সব নিয়ে এসছি। বাবুকে ফিডারের দুধ খাওয়ানো হলো। ঘুমন্ত অবস্থায় আমার কোলে নিজেকে কেমন মা লাগছে। রদুর ভাইয়া সহ সবাই সোফায় বসে আছে। এখন মাও এসছে। আমি মাকে সোফায় বসিয়ে বাবুকে কোলে দিলাম। মা বাবুকে দেখে আর চোখের পানি মুছে। রদ্দুর ভাইয়া গার্ড বলে ইশারা দিতেই গার্ডরা সবাইকে ঘিরে ফেললো। লিজা ভাবি সহ তার পরিবার ভয় পেয়ে গেছে। রদ্দুর ভাইয়া আয়েশি ভঙ্গিতে সোফায় বসলো। মা শুধু দেখছে। আগেই আমি মাকে বলেছি আর চুপচাপ দেখতে। মা তাই করছে। রাজু, ওদের নিয়ে আয় তো। কথাটা শেষ হতেই রাজু ভাইয়া দুইটা ছেলেকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। লিজা ভাবির চোখ বড় বড় হয়ে গেছে। লিজা ভাবির মা বাবাও কেমন অদ্ভুত কারবার করছে। এর মধ্যেই কণা মেয়েটা চিল্লিয়েই বলল, আমার ভাইকে এইভাবে কি মেরেছে ভাইয়া? কণা যেতেই লিজার পরিবার চিৎকার দিয়ে উঠল। হাজার হোক তাদের ছেলে বলে কথা। রোদ্দুরের ইশারায় গার্ডরা তাদের আটকে ফেললো। কণাকেও দূরে সরে রাখলো। রোদ্দুর ভাইয়া বলল, ঘটনা কি খুলে বললে ভালো হবে। এ কি, এই ছেলে তোমাদের ভাই? বিহাই সাহেব, আপনি তো বলেছিলেন আপনার শুধু দুটো মেয়ে, কোনো ছেলে নেই, তাহলে মিথ্যে বললেন কেন? মা, হাইপার হইও না, সব জানতে পারবে। আমার লিজা ভাবিকে একটু একটু সন্দেহ হয়েছিল, তবুও রোহান ভাইয়ার কারণে কিছু বলিনি। হাজার হোক আমাদের বংশের বউ, কিন্তু এখন তো সে নিজেই নিজের সোহাগকে মেরে ফেলেছে। খুনি সে, খুনি। এটা বলতেই লিজা ভাবি চিৎকার করে উঠল, বলল, আমি রোহনের বাবাকে মারতে চাইনি, আমি তো তোকে মারতে চেয়েছি, তোকে মাফিয়া এইচবি রোদ্দুর। রোদ্দুর ভাইয়া হেসে উঠল, বলল, আমাকে মারা এত সোজা? ঘরের শত্রু বিভীষণ, তা শুরু থেকে বলো। সবাই চুপ হয়ে গেল। রোদ্দুর ভাইয়া নিজের মাথায় চুল খামচে ধরে বলল, ঠিক আছে রাজু, এই ছেলেটাকে ইঞ্জেকশন পুশ কর। 24 ঘন্টায় ধুকে ধুকে মরবে, বলতে হবে না। না, আমি বলছি কিছু করবে না। আমরা 3 বোন 1 ভাই। আমাদের প্রিয় বড় বোন লিসা আজ থেকে 2 বছর আগে আমার বোন তোমাদের ভার্সিটিতে চান্স পায়। তবে রোদ্দুর ছিল 1 বছরের সিনিয়র। প্রত্যেক মেয়ে রোদ্দুর বলতে পাগল হবে না কেন? রোদ্দুরের স্টাইল, চাল চলন, বেশভূষা বেশ সুন্দর। তবে রোদ্দুর কোনো মেয়ের দিকেই ফিরে তাকাতো না। আমার বোনও সেই মেয়েদের মধ্যে একজন ছিল, তবে কখনো প্রকাশ করে নাই। রোদ্দুরের মামাতো বোন মায়েরার সাথেই রোদ্দুরের যা একটু কথা বলতো। একদিন মায়েরা ভার্সিটির কমন রুমের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ শুনতে পায় আমার বোন তার বান্ধবীর কথোপকথন। মায়েরার মনে দুষ্টু বুদ্ধি আছে। সে সিনিয়র দেখে আমার বোনকে র্যাগিং করে। আমার বোনকে ভরা ভার্সিটির সামনে প্রপোজ করতে বলে। বোন বাধ্য হয়ে তাই করলো, কিন্তু রোদ্দুর সেদিন আমার বোনকে রিফিউজ করে, যা তা বলে অপমান করেছিল। আমার বোন বাসায় তো ফিরেছিল, তবে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। ওর ডায়েরিতে চারিদিকে তোমার নাম ছিল। সেই প্রতিশোধ নিতেই আমি এরকম করেছি। আমার তো কোনো দিক থেকে কম ছিল না। কেন সেদিন আমার মেয়েকে ফিরিয়ে দিলে? কেন অপমান করলে? তোমার জন্য আমার মেয়ে মারা গেছে, তাই আমরা তোমাদের অনেক ক্ষতি করতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সুযোগ তখন এলো যখন লিজাকে বাড়ির বউ করে পাঠাতে পেরেছি। কিন্তু আমি রোহনের কাজকর্মের সরলতায় প্রেমে পড়ে গেছি, ভালোবেসে ফেলি রোহনকে। তবে আমি এই বাচ্চাটা এত তাড়াতাড়ি চাই না। ওই দিন আমি প্ল্যান করতে গিয়েছিলাম। আমার ভাই একজন ডাক্তার। আমি শুধু তোমাকেই মারতে চেয়েছিলাম রোদ্দুর, তাই তো প্ল্যান হিসেবে সেদিন ধরা পড়ে যাই। তবে 2 দিন আগে আমি মোক্ষম সুযোগ পাই। আমি তো মনে করেছিলাম তুমি থাকবে গাড়িতে, কিন্তু রোহন আর বাবা কি করে এলো? লিজা, এই রোদ্দুর এটা কি? ওই মেয়েটি যাকে হেমন্ত অপমান করেছিল, পরবর্তীতে আমরা খুঁজেছিলাম। এটা কথা আছে না, অল্প জ্ঞান ভয়ঙ্করী। আপনাদের হয়েছে সেই দশা। সেদিন লিজা আমাকে নয়, হেমন্তকে প্রপোজ করেছিল। মায়েরা হেমন্তকে দিতে বলেছিল। হেমন্ত ওকে সবার সামনে থাপ্পড় আর অপমান করেছিল। আর আমি পরবর্তীতে জানার পর হেমন্তের সাথে ঝগড়া করেছি অনেক। হেমন্ত ক্ষমা চাইবে বলেছিল, তবে লিজা মেয়েটিকে আমরা আর পাইনি। আর সেদিন সময়ের আগেই রোহান ভাইয়া অফিসে ফিরেছিল।
গাড়িতে সমস্যা হয়েছিল, তাই তাই আমি রোহান ভাইয়া আর বাবাকে আমার গাড়িতে করে পাঠিয়ে দিই, আর অফিসের মিটিংটা আমি জয়েন করি। কিন্তু মাঝ রাস্তায় তুমি যে জঘন্যতম চাল বিছিয়ে রেখেছিলে, চাচিমা কান্নায় ভেঙে পড়ল। আমারও চোখের পানি থামছে না। লিজা ভাবি সহ সবাই কাঁদছে। একটা ভুল কত বড় ভুলে পরিণত করেছে। একজনের জীবনের জন্য অন্যজন সহ রোহান ভাইয়া আর চাচার জীবন দিতে হয়েছে। হঠাৎ বাবুটা কান্না করে উঠল। হয়তো সেও সাক্ষী দিচ্ছে তার মা কত বড় ভুল করেছে। একটা ভুলের জন্য বাবা হারিয়েছে সে। লিজা ভাবি বাবুর কান্না শুনে দৌড় দিল। রদ্দুর ভাইয়া গার্ড দিয়ে আটকে দিল। আমি দ্রুত রান্নাঘর থেকে দুধ আনলাম, ফিডার খাওয়াচ্ছি বাবুটাকে। আল্লাহ দোহাই বাবুটাকে দাও, আমি বাবুটাকে ছাড়া বাঁচবো না। ও আমার রোহানের শেষ। স্টপ! সবাই থমকে গেল। রদ্দুর ভাইয়া বলল, ভেতরে আসুন আপনারা। বলার সাথে সাথে পুলিশ আর একজন উকিল ভেতরে এলো। লিজা, তুই তো জানিস আমি কে। নিশ্চয়ই পরিবারকে অনেক ভালোবাসিস। আমি চাইলে তোদের পরিবারকে জ্যান্ত পুঁতে ফেলার ক্ষমতা রাখি। নিশ্চয়ই আমার ক্ষমতা সম্পর্কে জানিস। তা উকিল যা বলে তাই কর, না হয় আমার এবার সে রূপ দেখবি। রদ্দুর ভাইয়ের কথায় লিজা সহ সবাই ভয় পেয়ে গেল। উকিল লিজা ভাবির থেকে সিগনেচার নিল, আর এটাতে তাদের পরিবারেও। কি আছে এই পেপারগুলোতে? প্রথমটাতে আপনি নিজ ইচ্ছায় আপনার সন্তানকে মিস্টার রুদ্দুর আর মিসেস রুদ্দুরকে দক্ষ দিয়েছিলেন। আজ থেকে বাবুর উপর আপনার কোনো অধিকার নেই। আর দ্বিতীয়টিতে আপনাদের সাথে তাদের সমস্ত সম্পর্ক শেষ। না, আমার বাবু। পুলিশদের হাতে এভিডেন্স গুলো দিল। লিজা ভাবিকে ছেড়ে দেওয়া হলো। সে তার শাস্তি ঝুঁকে ঝুঁকে পাবে। আর লিজার বাবা ভাই অন্য ছেলেটিকে পুলিশ নিয়ে যাচ্ছে। আজ আমি এমপি রোদ্দুর বলে তোদের এটুকু শাস্তি দিচ্ছি, তবে দুইবার একই ভুল করো না। মাইন্ডেড। লিজা ভাবিকে তার বোন আর মা নিয়ে গেল। কেটে গেল আরো 3 মাস। এর মধ্যেই দাদিও আমাদের ছেড়ে চলে গেছে। বাবা আর রোহান ভাইয়ার যাওয়ার সপ্তাহ পর দাদিও আমাকে ছেড়ে চলে যায়। ফরহান ভাইয়া মাঝ দিয়ে এসেছিল, আবার চলে গেছে। লিজা ভাবি রুহানিকে দেখার জন্য অনেক দিনই আসতো, কিন্তু রদ্দুর ভাইয়ের কড়া আদেশ, তাই বাড়িতে দারোয়ানরা ঢুকতেই দেয় না। আমি এক হাতে সব সামলিয়ে হিমশিম খাচ্ছি। মাও অসুস্থ থাকে। রোহান ভাইয়ার বাবুটার নাম দিয়েছি রুহানি। রুহানির বয়সও 3 মাস। রদ্দুর ভাইয়া আমাকে সময় দিতেই পারছে না। সে নিজেকে সামলিয়ে অফিস আর রাজনীতি সবকিছু নিয়েই ব্যস্ত, তবে আমাকেও সময় দিতে চেষ্টা করে। আজ ভার্সিটি যাচ্ছি। আমি এত ঝামেলার মধ্যে পড়াশোনা ছাড়ি নাই। রদ্দুর ভাইয়াকে কথা দিয়েছিলাম তো, আজ ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, সেটার জন্যই যাচ্ছি। রুহানিকে সাথে নিয়ে যাচ্ছি। ভার্সিটিতে এসেই লাবণীকে পেলাম। আমার কয়েকজন বন্ধু বান্ধবও জুটেছে, ওরা খুব ভালো। সবাই রুহানিকে পেয়ে কি খুশি, কেউ কাউকে ছাড়ছে না। হঠাৎ একটা বোরখা পরা মহিলা দ্রুত গতিতে এসে বাবুকে লাবণীর হাত থেকে ছিনিয়ে নিল। বাবুকে নিয়েই দৌড় দিল। এটা দেখে আমি ঠিক থাকতে পারছিলাম না। মহিলাটার পেছন পেছন দৌড় দিলাম, চিৎকার করে বললাম, বাবু, আমার বাবু রুহানি। সাথে সাথে আমার বন্ধুরা সহ কিছু ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মহিলাটাকে ঘেরাও করে ফেললো। মহিলা থেকে একটা ছেলে রুহানিকে ছিনিয়ে নিল। রুহানি কান্না করে দিয়েছে, হয়তো ভয় পেয়েছে। আমি দৌড়ে রুহানিকে কোলে নিলাম। মহিলাটির মাস্ক খুলে ফেললো লাবণী। আমি চমকে উঠলাম, আরে এটা তো লিজা ভাবি। নিজের কি দশা করেছে। এক ধ্যানে রুহানি আর আমার দিকে তাকিয়ে আছে। রুহানি আমার কোলে আসতেই কান্না থামিয়ে দিয়েছে, খিলখিল করে হাসছে। হুর, আমি আর পারছি না, আমার বাবুকে দিয়ে দাও। আমি ওকে ছাড়া সত্যিই পারছি না। আমি জানি আমি ভুল করেছি, আমাকে মাফ করা যায় না। রোদ্দুর তো আমাকে আমার বাবুর মুখটাও দেখতে দেয় না। আমি কেন যে লিজা ভাবির কান্না সহ্য করতে পারলাম না। রুহান ভাইয়ার শেষ কথাগুলো মনে পড়ছে। রুহান ভাইয়া বাঁচতে চেয়েছিলেন। এই বাবু নিয়ে কত স্বপ্ন ছিল, কত না রঙিন স্বপ্ন বুনেছিলেন। আমি চিৎকার করে বললাম, প্লিজ থামুন, আপনি একজন খুনি। যে স্ত্রী তার স্বামী শ্বশুর মেরে ফেলতে পারে, সে তার বাবুর ক্ষতি করতে দুবার ভাববে না। আর এটা আপনার বাবু না, এটা আমার বাবু, আমার আর রোদ্দুরের। দ্রুত সেখান থেকে চলে আসলাম, আর ভার্সিটিতে থাকলাম না।
অন্যদিকে লিজা ভয় পেয়ে গেছে, দ্রুত হুড়ের পেছনে ছুটল, কিন্তু দরজার সামনে এসেই দেখলো দরজা বন্ধ। লিজা ভাবে চিৎকার করতে লাগলো। তার চিৎকারে বাড়ির সব মানুষ এক হয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি তো ভেবেই নিয়েছি আমি কি করব, যেহেতু আমার এই রুম আর রোদ্দুর ভাইয়ের রুম দুটোতে একটা সিক্রেট দরজা আছে, তাই আমি আমার রুম থেকে রোদ্দুর ভাইয়ের রুমে প্রবেশ করলাম। রোদ্দুর ভাইয়া হাঁটু মুড়ে মাথা ভাঁজ করে বসে আছে খাট ঘেঁষে। আমার প্রবেশ করার শব্দে এবং বাইরে চিল্লা চিল্লিতে রোদ্দুর ভাইয়া আমার দিকে মাথা তুলে তাকালো। রোদ্দুর ভাইয়ের দিকে তাকিয়ে আছি। একদিনে নিজের অবস্থা করুণ করে ফেলেছে। রোদ্দুর ভাইয়ের দিকে তাকালেই আমার বুক ফেটে কান্না করতে ইচ্ছে করছে। একদিনে বাবা ভাইকে হারিয়ে ভেঙে পড়েছে। আমার সেদিনটার কথা মনে পড়ে যাচ্ছে। আমারও তো বাবা মাকে আমি হারিয়েছিলাম। হঠাৎ রোদ্দুর ভাইয়ের কথায় ধ্যান ভাঙলো। তুই আবারও বাচ্চাটাকে কোলে নিয়ে এদিক সেদিক ঘুরছিস। যেখানে ঘুরছিস সেখানে যা প্লিজ। এখন আমাকে একা থাকতে দে। আবার রুম থেকে যা। আমি হিসাব মিলাতে পারছি না, একা থাকতে দে হুর। আমি রোদ্দুর ভাইয়ার দিকে এগিয়ে এলাম, তার সামনে হাঁটু গেড়ে বসলাম। বাচ্চাটাকে একটু জোরপূর্বকই তার কোলে তুলে দিলাম। হাতে থাকা রোহান ভাইয়ের ডায়েরিটাও। রোদ্দুর ভাইয়া থমকে গেল, বাচ্চাটির দিকে তাকিয়ে আছে, দুই চোখে অশ্রু। এক হাতে বাবুকে বুকে বাহুতে আদরে জড়িয়ে ধরে, অপর হাতে রোহান ভাইয়ার ডায়েরিটা এপিট ওপিট করে নাড়িয়ে বলল, এটা তো রোহান ভাইয়ার ডায়েরি। তুই কোথায় পেলি? আর আমাকে এটা কেন দিচ্ছিস? দেখ হুর, আবার মাথা ঠিক নেই। আমি ঠিক নেই, পরে খারাপ কিছু হয়ে যাবে। বাবুকে নিয়ে যা। আমি কান্না করে দিলাম, বললাম তুমি কেন বলতে পারছো না? এই বাবুটাকে মেরে ফেলবে লিজা ভাবি। আমার কথায় রোদ্দুর ভাইয়া চমকে আমার দিকে তাকালো। তুমি যা বলার পরে বইলো, তার আগে এই ডায়েরিটা একবার পড়ো প্লিজ। রোদ্দুর ভাই আমার অনুরোধটা ফেলতে পারলো না। কিছুক্ষণ তাকিয়ে রইলো আমার দিকে। আমি নিজেকে সামলাতে পারছি না। কান্না ভেতর থেকে বেরিয়ে আসছে। রোদ্দুর ভাইয়া বাবুটাকে বিছানায় শুয়ে দিল, ডায়েরিটা খুললো। কিছুটা নিশ্চিন্ত হলাম। চোখের পানি মুছে আমি বাবুর পাশে বসে ড্যাব ড্যাব করে বাবুটাকে দেখছি আর ভাবছি, সবাই আমার রুমের দরজার সামনে চিৎকার করছে, কিন্তু আমি কি বুদ্ধিমান? আমি তো রোদ্দুর ভাইয়ের ঘরে। আমি সবকিছু ফাঁস করেই ছাড়বো। মনে কিছুটা প্রশান্তি অনুভব করলাম। রোদ্দুর তার ভাইয়ের ডায়েরিটা উল্টালো। জীবন নিয়ে কত কিছুই না লেখা আছে। হঠাৎ থমকে যাওয়ার মতো একটা কথা। ওরের মতোই আমি একটা বউ চাই, সুন্দরী, মায়াবী না হোক, কিছুটা হোরের মতোই হোক। ওর খুব মিষ্টি একটা মেয়ে, হাজারে একটা, না না লাখে একটা। না, হোরের মতো কেউই নেই। আমার ভয়টা বড্ড হোর পাগল, বড্ড বেশি। কিন্তু ওদের মধ্যে ফাটলটা আমার ভালো লাগে না। ওর এইখানে আসে না, রোদ্দুরও যায় না। দূর থেকে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সম্পর্কটাতে, কিন্তু দুজন দুজনকে অনেক ভালোবাসে। আমিও হুরের মতো একটি বউ চাই, যে আমাকে খুব ভালোবাসবে। আমরা বড়রা সিদ্ধান্ত নিলাম আমি বিয়ে করব। তাহলে অবশ্যই হুরকে এই বাড়িতে আসতে হবে। হুর আসবেই। আজ একটা মেয়ে দেখতে গিয়েছিলাম। রোদ্দুর তো অনেকটাই অবাধ্য হয়ে গেছে, যা মন চায় তাই করে। আজ আমার সাথে মেয়েকে দেখতে গেল না। আমার মেয়েটিকে পছন্দ হয় নাই বললে ভুল হবে, ভালোই লেগেছে। মা বাবার নাকি অনেক পছন্দ হয়েছে। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। অনেকদিন পর আবার লিখতে বসলাম। লিজা নামের মেয়েটিকে বিয়ে করেছি। এর মধ্যে কত কিছু হয়ে গেছে। ইদানিং লিজা কেমন যেন পাল্টে গেছে মনে হয়। ওকে আমি ভালো মতো বুঝতে পারি না, একটু অদ্ভুত। ও আমাকে বেশি সময় দেয় না। আলহামদুলিল্লাহ, আমি বাবা হতে যাচ্ছি। এর চেয়ে খুশি আর কি হতে পারে। আমি চাই আমার একটা ফুটফুটে মেয়ে হোক, আর আমি তার নাম রাখবো রুহানি। নামটা অনেক পছন্দ হয়েছে আমার। বহুত দিন পর আবার লিখতে বসলাম। আজ লিজার 3 মাস পূর্ণ হলো। আমি লিজা সম্পর্কে কিছু তথ্য জেনেছি। সেদিন লিজা আমার সহ সবার আগোচরে আমার বাচ্চাটা নষ্ট করতে যাচ্ছিল। আমি ধরে ফেলেছি, কিন্তু লিজা বাহানা দিল সে করতে চায় নাই। আসলেই আমি বেশি ভাবছি। আল্লাহর অসীম রহমত, আমার সন্তান বেঁচে আছে। ইদানিং লিজা আর আমার মধ্যে মনমালিন্য হয়।
কেন হয় জানি না, হয়তো প্রেগনেন্সির লক্ষণ। লিজার 8 মাস। আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। লিজা আমার পরিবারের ক্ষতি করতে এসেছিল এই বাড়ির বউ হয়ে। ও প্রতিশোধ নিতে এসেছে। আমি কি করব ভাবতে পারছি না। ও রোদ্দুরের ক্ষতি করতে এসেছে। এই বিষয়ে আমি কাউকে বলি নাই। লিজা আমার সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে আনুক, তারপর আমি সবাইকে বলবো। ডায়েরিতে আর লেখা নেই। রদ্দুর ভাইয়া পাগলের মতো উল্টাচ্ছে। আবার রদ্দুর ভাইয়াকে জড়িয়ে ধরলাম। হাইপার হচ্ছেন কেন? শান্ত হন। রদ্দুর ভাইয়া আমাকে ধরে কান্না করতে লাগলো। মিনিট 10 কিছু বলি নাই। রদ্দুর ভাইয়া কিছুটা শান্ত হলো। শান্ত হতেই রদ্দুর ভাইয়াকে সব খুলে বললাম। হাসপাতালে রোহান ভাইয়ার কথা আর লিজা ভাবির কথাও। রদ্দুর ভাইয়ার চোখ লাল হয়ে গেল। আমি রদ্দুর ভাইয়াকে শান্ত হতে বলেছি। রদ্দুর ভাইয়া নিজের মাথার চুলগুলো টানছে। আমার খুব ভয় করছে। আজ মহাপ্রলয় ঘটতে চলেছে। মুহূর্তেই রদ্দুর ভাইয়া কাকে যেন কল করলো। কিছু বলল, কেটে দিল। আরেক জায়গায় কল দিল, ওখানেও কিছু বলল, কেটে দিল। আবার কল দিল, বলল, দ্রুত আমার বাড়ি ঘেরাও কর ফার্স্ট। রদ্দুর ভাইয়া আমার দিকে এগিয়ে এলো। কপালে একটা হালকা পরশ দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সঠিক মানুষটা দিয়েছেন। হুর, বাবুকে নিয়ে আয় আমার সাথে। বাবুটাকে দেখলে আমার কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমি তো একদিনে কতগুলো চুমু দিয়েছি বাবুটাকে। রদ্দুর ভাইয়ের পিছু পিছু হাঁটছি। রদ্দুর ভাইয়া দরজা খুলে বলল, বাড়িতে এমন চিৎকার চেঁচামেচি কেন? সকলের নজর আমাদের দিকে। লিজা ভাবি দৌড় দিল আমার দিকে। রদ্দুর ভাইয়া জোরে ধমক দিয়ে বলল, স্টপ, এদিকে আসবেন না, বাবুর কাছে মোটেও না। সবাই ড্রয়িং রুমে আসো, যাও। লিজা ভাবি চিৎকার করে বলল, কি শুরু করেছো তোমরা জামাই বউ? আমি বাবুর মা, বেঁচে আছি। আমার বাবুকে আমাকে দাও, না হয় কাউকে ছাড়বো না। রদ্দুর ভাইয়া উচ্চ স্বরে হেসে উঠল। লিজা ভাবি থেমে গেল। রদ্দুর ভাইয়া বলল, বেবি তোমার? সিরিয়াসলি? যাকে 3 মাস থাকাকালীন অ্যাবর্শন করতে গিয়েছিলে? লিজা ভাবি চমকে উঠল। এর মধ্যেই লিজা ভাবির বাবা গর্জে উঠল, বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার জামের ভাই বলে না হয়। তোমার মতো এমপিকে আমি আমার পকেটে। ও ওয়েট, আমার দলেরা, আমি এমপি না, আমি রৌদ্র। আমি মাফিয়া এইচপি রৌদ্র, বুঝলি? নট তোমার কিট। এর মধ্যেই বাবুটা কান্না করে উঠল। আমি রদ্দুর ভাইয়ের দিকে তাকালাম, বললাম, বাবু কাছে তো কি করব? মা দাদি দুজনেই তো অসুস্থ, ঘুমিয়ে আছে। আমি তো জানি না বাবু কিভাবে। আমার কাছে দাও, ওর খিদে পেয়েছে, দুধ খেতে দে। এর মধ্যেই গার্ড দৌড়ে উপরে এলো, বলল, স্যার সব নিয়ে এসছি। বাবুকে ফিডারের দুধ খাওয়ানো হলো। ঘুমন্ত অবস্থায় আমার কোলে নিজেকে কেমন মা লাগছে। রদ্দুর ভাইয়া সহ সবাই সোফায় বসে আছে। এখন মাও এসছে। আমি মাকে সোফায় বসিয়ে বাবুকে কোলে দিলাম। মা বাবুকে দেখে আর চোখের পানি মুছে। রদ্দুর ভাইয়া গার্ড বলে ইশারা দিতেই গার্ডরা সবাইকে ঘিরে ফেললো। লিজা ভাবি সহ তার পরিবার ভয় পেয়ে গেছে। রদ্দুর ভাইয়া আয়েশি ভঙ্গিতে সোফায় বসলো। মা শুধু দেখছে। আগেই আমি মাকে বলেছি আর চুপচাপ দেখবে। মা তাই করছে। রাজু, ওদের নিয়ে আয় তো। কথাটা শেষ হতেই রাজু ভাইয়া 2টা ছেলেকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। লিজা ভাবির চোখ বড় বড় হয়ে গেছে। লিজা ভাবির মা বাবাও কেমন অদ্ভুত কারবার করছে। এর মধ্যেই কণা মেয়েটা চিল্লিয়েই বলল, আমার ভাইকে এইভাবে কি মেরেছে ভাইয়া? কণা যেতেই লিজার পরিবার চিৎকার দিয়ে উঠল। হাজার হোক তাদের ছেলে বলে কথা। রোদ্দুরের ইশারায় গার্ডরা তাদের আটকে ফেললো। কণাকেও দূরে সরে রাখলো। রোদ্দুর ভাইয়া বলল, ঘটনা কি খুলে বললে ভালো হবে। এ কি, এই ছেলে তোমাদের ভাই? বিআই সাহেব, আপনি তো বলেছিলেন আপনার শুধু 2টো মেয়ে, কোনো ছেলে নেই। তাহলে মিথ্যে বললেন কেন? মা, হাইপার হইও না, সব জানতে পারবে। আমার লিজা ভাবিকে একটু একটু সন্দেহ হয়েছিল, তবুও রোহান ভাইয়ার কারণে কিছু বলিনি। হাজার হোক আমাদের বংশের বউ, কিন্তু এখন তো সে নিজেই নিজের সোহাগকে মেরে ফেলেছে। খুনি সে, খুনি। এটা বলতেই লিজা ভাবি চিৎকার করে উঠল, বলল, আমি রোহনের বাবাকে মারতে চাইনি, আমি তো তোকে মারতে চেয়েছি, তোকে, মাফিয়া এইচপি রোদ্দুর। রোদ্দুর ভাইয়া হেসে উঠল, বলল, আমাকে মারা এত সোজা? ঘরের শত্রু বিভীষণ,
তা শুরু থেকে বলো। সবাই চুপ হয়ে গেল। রোদ্দুর ভাইয়া নিজের মাথায় চুল খামচে ধরে বলল, ঠিক আছে রাজু, এই ছেলেটাকে ইঞ্জেকশন পুশ কর। 24 ঘন্টায় ধুকে ধুকে মরবে, বলতে হবে না। না, আমি বলছি কিছু করবে না। আমরা 3 বোন 1 ভাই। আমাদের প্রিয় বড় বোন লিসা আজ থেকে 2 বছর আগে আমার বোন তোমাদের ভার্সিটিতে চান্স পায়। তবে রোদ্দুর ছিল 1 বছরের সিনিয়র। প্রত্যেক মেয়েই রোদ্দুর বলতে পাগল হবে না কেন? রোদ্দুরের স্টাইল, চাল চলন, বেশভূষা বেশ সুন্দর। তবে রোদ্দুর কোনো মেয়ের দিকেই ফিরে তাকাতো না। আমার বোনও সেই মেয়েদের মধ্যে একজন ছিল, তবে কখনো প্রকাশ করে নাই। রোদ্দুরের মামাতো বোন মায়েরার সাথেই রোদ্দুরের যা একটু কথা বলতো। একদিন মায়েরা ভার্সিটির কমন রুমের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ শুনতে পায় আমার বোন তার বান্ধবীর কথোপকথন। মায়েরার মনে দুষ্টু বুদ্ধি আছে। সে সিনিয়র দেখে আমার বোনকে র্যাগিং করে। র্যাগিং আমার বোনকে ভরা ভার্সিটির সামনে প্রপোজ করতে বলে। বোন বাধ্য হয়ে তাই করলো, কিন্তু রোদ্দুর সেদিন আমার বোনকে রিফিউজ করে, যা তা বলে অপমান করেছিল। আমার বোন বাসায় তো ফিরেছিল, তবে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। ওর ডায়েরিতে চারিদিকে তোমার নাম ছিল। সেই প্রতিশোধ নিতেই আমি এরকম করেছি। আমার তো কোনো দিক থেকে কম ছিল না। কেন সেদিন আমার মেয়েকে ফিরিয়ে দিলে? কেন অপমান করলে? তোমার জন্য আমার মেয়ে মারা গেছে, তাই আমরা তোমাদের অনেক ক্ষতি করতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সুযোগ তখন এলো যখন লিজাকে এ বাড়ির বউ করে পাঠাতে পেরেছি। কিন্তু আমি রোহনের কাজকর্মের সরলতায় প্রেমে পড়ে গেছি, ভালোবেসে ফেলি রোহনকে। তবে আমি এই বাচ্চাটা এত তাড়াতাড়ি চাই না। ওই দিন আমি প্ল্যান করতে গিয়েছিলাম। আমার ভাই একজন ডাক্তার। আমি শুধু তোমাকেই মারতে চেয়েছিলাম রোদ্দুর, তাই তো প্ল্যান হিসেবে সেদিন ধরা পড়ে যায়। তবে 2 দিন আগে আমি মোক্ষম সুযোগ পাই। আমি তো মনে করেছিলাম তুমি থাকবে গাড়িতে, কিন্তু রোহন আর বাবা কি করে এলো? লিজা, এই রোদ্দুর এটা কি ওই মেয়েটি যাকে হেমন্ত অপমান করেছিল? পরবর্তীতে আমরা খুঁজেছিলাম। এটা কথা আছে না, অল্প জ্ঞান ভয়ঙ্করী। আপনাদের হয়েছে সেই দশা। সেদিন লিজা আমাকে নয়, হেমন্তকে প্রপোজ করেছিল। মায়েরা হেমন্তকে দিতে বলেছিল। হেমন্ত ওকে সবার সামনে থাপ্পড় আর অপমান করেছিল। আর আমি পরবর্তীতে জানার পর হেমন্তের সাথে ঝগড়া করেছি অনেক। হেমন্ত ক্ষমা চাইবে বলেছিল, তবে লিজা মেয়েটিকে আমরা আর পাইনি। আর সেদিন সময়ের আগেই রোহান ভাইয়া অফিসে ফিরেছিল। গাড়িতে সমস্যা হয়েছিল, তাই আমি রোহান ভাইয়া আর বাবাকে আমার গাড়িতে করে পাঠিয়ে দেই। আর অফিসের মিটিংটা আমি জয়েন করি। কিন্তু মাঝ রাস্তায় তুমি যে জঘন্যতম চাল বিছিয়ে রেখেছিলে। চাচিমা কান্নায় ভেঙে পড়ল। আমারও চোখের পানি থামছে না। লিজা ভাবি সহ সবাই কাঁদছে। একটা ভুল কত বড় ভুলে পরিণত করেছে। একজনের জীবনের জন্য অন্যজন সহ রোহান ভাইয়া আর চাচার জীবন দিতে হয়েছে। হঠাৎ বাবুটা কান্না করে উঠল। হয়তো সেও সাক্ষী দিচ্ছে তার মা কত বড় ভুল করেছে। একটা ভুলের জন্য বাবা হারিয়েছে সে। লিজা ভাবি বাবুর কান্না শুনে দৌড় দিল। রোদ্দুর ভাইয়া গার্ড দিয়ে আটকে দিল। আমি দ্রুত রান্নাঘর থেকে দুধ আনলাম, ফিডার খাওয়াচ্ছি বাবুটাকে। আল্লাহ দোহাই বাবুটাকে দাও, আমি বাবুটাকে ছাড়া বাঁচবো না। ও আমার রোহানের শেষ। স্টপ! সবাই থমকে গেল। রোদ্দুর ভাইয়া বলল, ভেতরে আসুন আপনারা। বলার সাথে সাথে পুলিশ আর একজন উকিল ভেতরে এলো। লিজা, তুই তো জানিস আমি কে। নিশ্চয়ই পরিবারকে অনেক ভালোবাসিস। আমি চাইলে তোদের পরিবারকে জ্যান্ত পুঁতে ফেলার ক্ষমতা রাখি। নিশ্চয়ই আমার ক্ষমতা সম্পর্কে জানিস। তা উকিল যা বলে তাই কর, না হয় আমার এবার সে রূপ দেখবি। রোদ্দুর ভাইয়ের কথায় লিজা সহ সবাই ভয় পেয়ে গেল। উকিল লিজা ভাবির থেকে সিগনেচার নিল, আর এটাতে তাদের পরিবারেও। কি আছে এই পেপারগুলোতে? প্রথমটাতে আপনি নিজ ইচ্ছায় আপনার সন্তানকে মিস্টার রোদ্দুর আর মিসেস রোদ্দুরকে দক্ষ দিয়েছিলেন। আজ থেকে বাবুর উপর আপনার কোনো অধিকার নেই। আর দ্বিতীয়টিতে আপনাদের সাথে তাদের সমস্ত সম্পর্ক শেষ। না, আমার বাবু। পুলিশদের হাতে এভিডেন্সগুলো দিল। লিজা ভাবিকে ছেড়ে দেওয়া হলো। সে তার শাস্তি ঝুঁকে ঝুঁকে পাবে। আর লিজার বাবা ভাই অন্য ছেলেটিকে পুলিশ নিয়ে যাচ্ছে। আজ আমি এমপি রোদ্দুর বলে তোদের এটুকু শাস্তি দিচ্ছি, তবে 2 বার একই ভুল করো না। লিজা ভাবিকে তার বোন আর মা নিয়ে গেল।
কেটে গেল আরো 3 মাস। এর মধ্যেই দাদিও আমাদের ছেড়ে চলে গেছে। বাবা আর রুহান ভাইয়ার যাওয়ার সপ্তাহ পর দাদিও আমাকে ছেড়ে চলে যায়। ফরহান ভাইয়া মাঝ দিয়ে এসেছিল, আবার চলে গেছে। লিজা ভাবি রুহানিকে দেখার জন্য অনেক দিনই আসতো, কিন্তু রোদ্দুর ভাইয়ের কড়া আদেশ, তাই বাড়িতে দারোয়ানরা ঢুকতেই দেয় না। আমি এক হাতে সব সামলিয়ে হিমশিম খাচ্ছি। মাও অসুস্থ থাকে। রোহান ভাইয়ার বাবুটার নাম দিয়েছি রুহানি। রুহানির বয়সও 3 মাস। রোদ্দুর ভাইয়া আমাকে সময় দিতেই পারছে না। সে নিজেকে সামলিয়ে অফিস আর রাজনীতি সবকিছু নিয়েই ব্যস্ত, তবে আমাকেও সময় দিতে চেষ্টা করে। আজ ভার্সিটি যাচ্ছি। আমি এত ঝামেলার মধ্যে পড়াশোনা ছাড়ি নাই। রোদ্দুর ভাইয়াকে কথা দিয়েছিলাম তো, আজ ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, সেটার জন্যই যাচ্ছি। রুহানিকে সাথে নিয়ে যাচ্ছি। ভার্সিটিতে এসেই লাবণীকে পেলাম। আমার কয়েকজন বন্ধু বান্ধবও জুটেছে, ওরা খুব ভালো। সবাই রুহানিকে পেয়ে কি খুশি, কেউ কাউকে ছাড়ছে না। হঠাৎ একটা বোরখা পরা মহিলা দ্রুত গতিতে এসে বাবুকে লাবণীর হাত থেকে ছিনিয়ে নিল। বাবুকে নিয়েই দৌড় দিল। এটা দেখে আমি ঠিক থাকতে পারছিলাম না। মহিলাটার পেছন পেছন দৌড় দিলাম, চিৎকার করে বললাম, বাবু, আমার বাবু রুহানি। সাথে সাথে আমার বন্ধুরা সহ কিছু ভার্সিটির ছেলেমেয়েরা মহিলাটাকে ঘেরাও করে ফেললো। মহিলা থেকে একটা ছেলে রুহানিকে ছিনিয়ে নিল। রুহানি কান্না করে দিয়েছে, হয়তো ভয় পেয়েছে। আমি দৌড়ে রুহানিকে কোলে নিলাম। মহিলাটির মাস্ক খুলে ফেললো লাবণী। আমি চমকে উঠলাম, আরে এটা তো লিজা ভাবি। নিজের কি দশা করেছে। এক ধ্যানে রুহানি আর আমার দিকে তাকিয়ে আছে। রুহানি আমার কোলে আসতেই কান্না থামিয়ে দিয়েছে, খিলখিল করে হাসছে। হুর, আমি আর পারছি না, আমার বাবুকে দিয়ে দাও। আমি ওকে ছাড়া সত্যিই পারছি না। আমি জানি আমি ভুল করেছি, আমাকে মাফ করা যায় না। রোদ্দুর তো আমাকে আমার বাবুর মুখটাও দেখতে দেয় না। আমি কেন যে লিজা ভাবির কান্না সহ্য করতে পারলাম না। রুহান ভাইয়ার শেষ কথাগুলো মনে পড়ছে। রুহান ভাইয়া বাঁচতে চেয়েছিলেন, এই বাবু নিয়ে কত স্বপ্ন ছিল, কত না রঙিন স্বপ্ন বুনেছিলেন। আমি চিৎকার করে বললাম, প্লিজ থামুন, আপনি একজন খুনি। যে স্ত্রী তার স্বামী শ্বশুর মেরে ফেলতে পারে, সে তার বাবুর ক্ষতি করতে দুবার ভাববে না। আর এটা আপনার বাবু না, এটা আমার বাবু, আমার আর রোদ্দুরের। দ্রুত সেখান থেকে চলে আসলাম, আর ভার্সিটিতে থাকলাম না। রাতে রুহানিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। বিরক্ত হয়ে বসে আছি, কিভাবে ঘুম পাড়ানো যায়। আমি এই চিন্তায় এতটাই মগ্ন যে কখন রোদ্দুর ভাইয়া রুমে এসছে খেয়ালই নেই। হঠাৎ রুহানিকে রোদ্দুর ভাইয়া কোলে তুলে নিল। আমি হা হয়ে তাকিয়ে আছি। রোদ্দুর ভাইয়া ভ্রু কুঁচকে ইশারা দিল, কেন তাকিয়ে আছি। খিল করে হাসতে লাগলাম। আমার হাসি দেখে রুহানি হাসছে। হাসি থামিয়ে বললাম, আমি রুহানির মা হয়ে ঘুম পাড়াতে পারছি না, তুমি কি করে পারবে। রোদ্দুর ভাইয়া চোখ মিটমিট করে তাকালো, দ্রুত আমার দিকে এগিয়ে এলো। রুহানিকে বিছানায় শুয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দুহাত চেপে ধরে বলল, কি বললি তুই? আমি রোদ্দুর পারি না? তুই যদি রোহানের মা হয়ে থাকিস, আমিও বাবা, আমি পারবো না কেন? কেন জানি রোদ্দুর ভাইয়ের কথাগুলো শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। হাসতে শুরু করলাম। আমার হাসা দেখে রোদ্দুর ভাইয়া বাঁকা হাসি দিল। হঠাৎ তার ঠোঁট দুটো আমার ঘাড়ে আলতো ছোঁয়াল। আমার হাসি থেমে গেল। কেঁপে উঠলাম। রোদ্দুর ভাইয়া মাথা উঁচু করে বলল, কিরে, হাসি থেমেছে? আমি নিভু নিভু চোখে তাকালাম, বললাম, শয়তান নির্লজ্জ বেলগাছের আঠা। রোদ্দুর ভাইয়া বলল, তাই আয় তোকে দেখাই এগুলো কিভাবে হওয়া যায়। এটা বলেই সে আমার ঠোঁট তার সাথে মিশিয়ে নিল। তার উষ্ণ ছোঁয়া, শক্ত বন্ধনের নরম আলতো স্পর্শ। আমি দুনিয়ার সবকিছু ভুলে রোদ্দুর ভাইয়াতে মত্ত হয়েছি। রোদ্দুর ভাইয়েরও একই দশা। আমার কাছে এসে সে নিজেকে হারিয়ে ফেলেছে। আমি আর রোদ্দুর ভাইয়া দুজনেই খুবই নিকটে, গভীরভাবে নিজেদের মধ্যে আবদ্ধ। হঠাৎ রুহানি চিৎকার করে কান্না শুরু করলো। আমি রোদ্দুর ভাইকে ধাক্কা দিয়ে ফেলে রুহানিকে কোলে তুলে নিই। নিজেকে ঠিক করে সামলিয়ে রুহানির দিকে মন দিলাম। রোদ্দুর ভাইয়া নিভু নিভু চোখে তাকিয়ে বলল, আমি রোদ্দুর ভাইয়ার দিকে হাতে চোখ ইশারায় থামতে বললাম। মিনিট 5 পর রুহানি ঘুমিয়ে গেল। আমি দোলনায় শুয়ে দিলাম। দোলনায় শুয়ে বেডে বসতেই রোদ্দুর ভাইয়া পেছন থেকে জড়িয়ে ধরলো, বলল,
তুই বড় হয়ে গেছিস রে হুরপুরি, ঘরবাড়ি পাক্কা হয়ে গেছিস। 4 মাস হতে চললো, তুই যেভাবে সবকিছু সামাল দিয়েছিস মাশাআল্লাহ। আর রুহানিকে মা না হয়ে। আমি রোদ্দুর ভাইয়ের মুখে হাত দিয়ে থামিয়ে দিলাম, বললাম আমি রুহানির মা। জন্ম দিলেই কি মা হওয়া যায়? মা তো মাই, আমি রুহানির মা। জানো, নারী পরিপূর্ণ হয় মাতৃত্বের সাথে। নারী তখন ত্যাগী যখন সে মা মমতাময়ী। রোদ্দুর ভাইয়া আমাকে আরো বেশি করে তার সাথে মিশিয়ে নিল, বলল, বড্ড বেশি ভালোবাসি তোকে হুরপুরি, শুক্রিয়া। আমিও রোদ্দুর ভাইয়াকে জড়িয়ে ধরে তাকে নিজের মধ্যে মিশিয়ে নিলাম। ইদানিং রুহানি হামাগুড়ি দিতে শিখেছে। চাচি মা তো সারা দিনই রুহানি রুহানি করে, তার আমার বাবুইটা আমাকে জ্বালিয়ে মারে, ভালোই লাগে। মাতৃত্বের স্বাদটা যে পাই। আজ নিজেকে সাজিয়েছি। আজ তো স্পেশাল ডে, আমার আর রোদ্দুর ভাইয়ের বিয়ের 1 বছর হয়েছে। রোদ্দুর ভাইয়ের কি মনে নেই আজকের কথা? নাও থাকতে পারে, বেচারা অনেক কষ্ট করে অফিস, রাজনীতি এগুলো নিয়ে। আমি না হয় সারপ্রাইজ দিই, অপেক্ষা করছি রোদ্দুর ভাইয়ের জন্য। রাত তো কম হলো না, অপেক্ষা করতে করতে কখন যে রুহানিকে নিয়ে ঘুমিয়ে পড়লাম জানি না। হঠাৎ রুহানির চিৎকারে জেগে উঠলাম, হন্তদন্ত করে উঠলাম। রুহানির আবার মাঝরাতে ক্ষুধা পায়। ফ্লাক্স থেকে ফিল্টার দুধ নিয়ে রুহানিকে দিলাম। রুহানি খেয়ে ঘুমিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টা বাজে। রোদ্দুর ভাইয়া কি এখনো আসে নাই? রুম থেকে বেরিয়ে খুঁজে এলাম, চাচিমাকেও দেখে এলাম, না নেই, রোদ্দুর ভাই আসে নাই। একটু ভয় লাগলো, কোথায় সে? আজ আসতে লেট করছে কেন? সে তো কখনো এরকম করে না। রুহানির পাশে বসলাম। রোদ্দুর ভাইয়ের মোবাইলে কল দিলাম, মোবাইলটা বাজলো, তারপর বন্ধ হয়ে গেল। চিন্তায় আছি। রাজু ভাইকে কল দিলাম। রাজু ভাই বলল সে তো জানে না, তার সাথে বিকেলে শেষ কথা হয়েছিল, সে দেখছে বিষয়টা, এ বলে কেটে দিল। বসে আছি, চিন্তা হচ্ছে। চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে গেলাম। সকালে মোবাইলের কলের আওয়াজে আমি লাফিয়ে উঠি। মনে করেছিলাম রোদ্দুর ভাইয়ের কল, কিন্তু না, একটা আননোন নাম্বারে কল। সাথে সাথে রিসিভ করলাম। অপর পাশের ব্যক্তিটি কিছু বলল, তাতে আমার বিশ্বাস হলো না। ফোন কেটে দিল। ওই নাম্বার থেকে মেসেজ এলো, অনেকগুলো ছবি। ছবিগুলো দেখে হাত থেকে মোবাইলটা পড়ে গেল। বারবার মনে হচ্ছে ছবিগুলো মিথ্যা। মোবাইলটা উঠিয়ে ওই নাম্বারে কল দিলাম, রিসিভ করলো না। আবার একটা মেসেজ এলো, ওটায় একটা অ্যাড্রেস লেখা আছে, ওখানে যেতে বললো। আমি তবু ওই নাম্বারে ফোন দিলাম, এবার বন্ধ বলছে। আমি রুহানিকে চাচিমার কাছে রেখে বাড়ি থেকে ওই অ্যাড্রেসের উদ্দেশ্যে বের হলাম। এটা একটা হোটেল। ঢুকে গেলাম। 107 নম্বর রুমে যেতে বলছিল ওই অজ্ঞাত ব্যক্তি। 107 নম্বর রুমের সামনে এসে দাঁড়ালাম। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে প্রবেশ করতে আমার পায়ের নিচে মাটি সরে গেল। সমস্ত শরীর কাঁপছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো। আমি চিৎকার করে বললাম, রোদ্দুর ভাইয়া! বসে আছি সেই নদীর কাছে আমি, রোদ্দুর আর রুহানি রোদ্দুরের কোলে। আকাশের জ্যোৎস্নার আলো উপভোগ করছি। নদীর পানি ঝিকঝিক করছে, ঢেউ উঠেছে, রিমঝিম ঠান্ডা মৃদু বাতাস। আমি রোদ্দুর ভাইয়ের কাঁধে মাথা রেখে শুয়ে নদীর ওপর তীরের দিকে তাকিয়ে আছি। সকালের ঘটনাটা ভাবছি। আন্নার নাম্বার থেকে রোদ্দুরের পিএ কল করেছিল। আসলে কাল রাতে অফিস মিটিং, আবার মন্ত্রণালয়ের কাজ, সব মিলিয়ে রোদ্দুর আমাদের ম্যারেজ ডে ভুলে গেছিল, তাই ফ্রি হতে এতগুলো আয়োজন করে। কিন্তু আফসোস, সকাল হয়ে গেছে। রোদ্দুর কি করবে? তাই তার পিএ কে কল দিয়ে বলতে বলেছে রোদ্দুরের অবস্থা খারাপ, সে এখানে আছে, তার অবস্থা শোচনীয়, যাতে ভয় পেয়ে যায়। তারপর ভাবি, তাহলে হসপিটালের পরিবর্তে হোটেলে কি করছে? তখনই মেসেজের ছবি আসে। ছবিতে দেখি রোদ্দুর ভাইয়া হোটেলের খাটে বেহাল দশায় পড়ে আছে। কিছুক্ষণ পর রাজু ভাইয়ের কল আসে। তারপর উনি বলল রোদ্দুর হোটেলে আছে। মিটিং শেষ করতে করতে 4টার উপর বেজে গেছে, তাই বাসায় আসে নাই, একটু অসুস্থ হয়ে পড়েছে আর কি। আমি হোটেলে যেতেই দরজা খুলতেই ঘাটে লাল কিছু দেখতে পাই। প্রথমে আমি মনে করেছিলাম রক্ত হবে হয়তো। কান্না পাচ্ছিল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো। ভেতরে যেতেই রোদ্দুরকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে সামলাতে পারলাম না। রোদ্দুর ভাইয়া বলে দৌড়ে তার উপর ঝাঁপিয়ে পড়লাম। চুপ চুপ, মাথা মোটা মেয়ে, আমি তোর জামাই। ভাইয়া কি রে? দেখ তো আমার পিয়ে কেমন হাসছে। আমি মাথা উঠিয়ে পিয়ের দিকে তাকাতেই সে হাসতে হাসতে চলে গেল। রোদ্দুরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। বললাম,
আপনি খুব পচা লদ্দুর ভাইয়া, খুবই। আমি আপনার সাথে কোনো কথা বলবো না, আমি কষ্ট পেয়েছি। আপনি আমাকে কেন ফোন দিয়ে জানালেন না? জানেন আমি আপনার জন্য কত অপেক্ষা করছি। আজ তো আমাদের ম্যারেজ ডে। সরি পার্লি, সরি। আমি আসলে বিজি ছিলাম অনেক, তাছাড়া মোবাইলে চার্জ ছিল না। দেখ, আর দেখ তোর জন্য সারপ্রাইজ। মুচকি হাসলাম। রোদ্দুর আমার জন্য সময় বের করে এগুলো করেছে, এতে আমি অনেক খুশি হয়েছি। লজ্জায় মাথা নিচু করে ফেললাম। রোদ্দুর আমার দিকে ঝুঁকে বলল, একটা কথা দিবি প্লিজ? আমি মাথা নামিয়ে হ্যাঁ বোধক ইশারা করলাম। বলল, আজ থেকে ভাই বলিস না, এখানে শান্তি মেলে না। আমি চোখে ইশারা দিলাম, আর বলবো না। রোদ্দুর নিজের পিয়েকে ডাক দিল। সে সাথে সাথে একটা কেক নিয়ে ভেতরে ঢুকলো। কেক সাজানো হলো। আমি কেক কাটবো এর আগেই কেকের গন্ধে বমি করে ফেললাম। হঠাৎ চক্করে রোদ্দুরের উপর ঢলে পড়লাম। যখন হুঁশ ফেরে তখন আমি হসপিটালে। রোদ্দুরের মুখে খুশি, আমার দিকে তাকিয়ে আছে অশ্রু ভরা চোখে। আমি বুঝতে পারছি না কি হয়েছে। রোদ্দুর আমার হাত ধরে যখন বলল, আমরা মা বাবা হতে চলেছি রে পাগলি, দ্বিতীয়বার মা বাবা হতে চলেছি, সাথে সাথে আমার পেটে হাত চলে গেল। মা তো আমি কবেই হয়ে গেছি, মাতৃত্বের স্বাদ তো কবেই পেয়েছি। এখন মাতৃত্বের কষ্টটা ভোগ করতে চাই। মুখে মুখে মুচকি হাসি ফুটে উঠল। বাসায় আসতে আসতে দুপুর হয়ে এলো। আমরা আসতেই রুহানি খুশিতে হামাগুড়ি দিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আমার কেন যেন মায়ের সামনে লজ্জা লাগছে, তাই রুহানিকে নিয়ে চলে এলাম রুমে। রোদ্দুর মাকে এই খবর দিল। মা খুশিতে কথা বলতে ভুলে গেছে। ফারহান ভাইয়া থেকে শুরু করে সবাই জেনে গেছে। ফারহান ভাইয়া আর আমার মামা মামিরা আজ আসছে ইমার্জেন্সি ফ্লাইটে। বাসায় আগে থেকেই রাজু ভাইয়া আর তার মা বাবা এসছে। মায়েরা আপু এসছে, তার মা বাবাও। মায়েরা আপুর বিয়ে ঠিক হয়েছে। আমার হাত ধরে বারবার ক্ষমা চেয়েছি, আমিও খুশি মনে ক্ষমা করে দিয়েছি। রোদ্দুর একটু সুযোগে আমাকে রুহানিকে নিয়ে এই নদীর বালুচরে এসছে। রোদ্দুর হুরকে মুচকি হাসতে দেখে বলল, আমাদের দুমুঠো সুখ যেন সারা জীবন থাকে, আর আমি যেন শত পরিস্থিতিতে তোর মুখে সুখের হাসি ফুটিয়ে তুলতে পারি। আজ নিজেকে রোদ্দুরে চোরাবালি পূর্ণতা লাগছে। আমি মাথা উঠিয়ে দেখলাম রুহানি ঘুমিয়ে গেছে। রুহানির কপালে একটা পরশ এঁকে দিলাম। রোদ্দুরের ঠোঁটে আস্তে করে একটা পরশ দিলাম। বললাম, রোদ্দুরে চোরাবালি, দাদা ভাইয়ের কাহিনীর চোরাবালি। জানো, আমি আজ বুঝতে পেরেছি এর অর্থ। সবাই বলতে পারে না, দিক দিগন্তে থেকে আসতে থাকা রঙিন প্রজাপতিগুলো যখন তাদের ডানায় সুখের মুহূর্তগুলো জমা করে একটি দাম্পত্যের মাঝে দিয়ে যায়, তখন তারা এই সুখগুলোকে দুহাত ভরে ইচ্ছে মতো কুড়িয়ে নিয়ে নেয় যতটুকু সম্ভব। অবশেষে তারা এই সুখগুলোকে নিয়ে সুখের নগরীতে পা বাড়ায়। সুখ নগরীতে এসে তারা এতে এতটাই নেশায় বিভোর হয়ে যায়, একসময় এটাও ভুলে যায় দিক দিগন্ত থেকে আসতে থাকা বেরঙিন প্রজাপতিগুলোর কথা। হঠাৎ করে বেরঙিন প্রজাপতিগুলো যখন তাদের ডানায় জমানো দুঃখগুলো দিয়ে চলে যায়, তখন তাদের বানানো সুখের নগরীতে সুখ শেষ হয়ে দুঃখে ভরে যায়। হঠাৎ আসা দুঃখে তারা ভেঙে চুরমার হয়ে যায়। দাম্পত্য বিপরীত লিঙ্গে দুটি মানুষের মনের মিলনের এক সম্পর্ক বিবাহতে পরিপূর্ণ হয়ে দাম্পত্যে প্রকাশিত হয়। পৃথিবীতে দাম্পত্য জীবনের অভাব নেই, কখন গড়ে কখন শেষ হয় তারও হিসেব নেই। হিসেবে লক্ষ্যের সাফল্যের শীর্ষের উচ্চতায় সেই দাম্পত্যগুলোই থাকে, যারা সুখ দুঃখের এই খেলায় একসাথে থেকে করে জয়। দুঃখের মুহূর্তে ভেঙে চুরমার হয়ে নয়, ছোট ছোট সুখগুলোকে পুরাতে ব্যস্ত হতে থাকে। রোদ্দুর আর এক হাতে আমাকে জড়িয়ে ধরল। দুজন বসে আছি, কোনো বাধা নেই আর। আমাদের ভালোবাসাও আজ পূর্ণতা পেল। দিগন্তে বসে আছে নরনারী, শত বাধা পেরিয়ে আজ সুখ নগরের সুখে আচ্ছন্ন।